সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ চান্দ। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক, আপনাদের সকলের পরিচিত রুহুল কুদ্দুস টিটু ভাই, মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি। রুহুল কুদ্দুস টিটুকে স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। মেহেরপুরের যে সমস্ত পত্রিকা, তার মধ্যে আমি কয়েকটি খবর পড়ে আপনার সাথে আলোচনা যাব। মেহেরপুর প্রতিদিন আছে। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি হচ্ছে, কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা, স্বপ্নের পদ্মা সেতু আর স্বপ্ন নয়, এখন বাস্তব। কোটচাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু। আলমডাঙ্গায় তালাকপ্রাপ্ত স্ত্রীর নগ্ন ছবি প্রকাশে সাবেক স্বামী গ্রেপ্তার। গাংনীতে স্বাস্থ্য সহায়তা সরঞ্জাম বিতরণ। ঝিনাইদহে 2 সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন। ঝিনাইদহে আবাদি জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন। মেহেরপুরে হেরোইন সহ 2 মাদক ব্যবসায়ী আটক। ফল আর্মি ওয়ার্ম দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ কর্মশালা। জীবননগরে গ্রিন ক্লিনিক মডেল হসপিটালের কর্মসূচির উদ্বোধন। মাগুরায় একই মঞ্চে আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। এ ছিল আমার কাছে মেহেরপুর প্রতিদিন। আমার কাছে আছে পশ্চিমাঞ্চল। মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, নতুন মুখ আসতে পারেন হাতে গোনা কজন। এই পশ্চিমাঞ্চলের নামটা যখন বললেন আপনি, তখন আমাকে একটা কথা বলতেই হয়। এটা মূলত পশ্চিমাঞ্চল কিন্তু আমার পত্রিকা ছিল, পাক্ষিক পশ্চিমাঞ্চল, কম্পিউটারাইজড সম্পাদক ছিল। এটা এখন দৈনিক, এটা নামটা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনার পাক্ষিক পশ্চিমাঞ্চল ছিল, এটা তো আমরা জানি। ধন্যবাদ আপনাকে। জুমার খুতবায় সন্ত্রাস বিরোধী বক্তব্য নিশ্চিত করতে হবে, ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। অটো প্রমোশনের পক্ষে মত নেই শিক্ষক কর্মকর্তাদের। সর্বদলীয় সিদ্ধান্তে বিজয় স্মৃতিফলক নকশা চূড়ান্ত। এটি একটি মাগুরার নিউজ। আচ্ছা, চিতলা ইউনিয়নের আইন্দিপুরে কৃষক লীগের ওয়ার্ড কমিটি গঠন। গাংনীর বালিয়াঘাটে পানের বরজ থেকে গাঁজা উদ্ধার, গাঁজা চাষি শরীফুল আটক। উথলিতে বিষমুক্ত সবজি বাজারে উদ্বোধন। আমরা আলোচনায় যাই। যদি আমাদের মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি হচ্ছে, স্বপ্নের পদ্মা সেতু আর স্বপ্ন নয়, এখন বাস্তব। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে স্যালুট দিচ্ছেন। 2021 সালের জুনে উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের এই সৌধ। যদি আমরা পদ্মা সেতু নিয়ে কিছুটা কথা বলি। পদ্মা সেতু আসলে একটা স্বপ্ন। এটা একটা এত বিশাল স্বপ্ন, যা পূরণ করতে বাংলাদেশকে খুব বেগ পেতে হয়েছে। মন্ত্রিত্ব গঠনের পরপরই, মন্ত্রিসভা গঠনের পরপরই এটার কাজ শুরু হয়। ওয়ার্ল্ড ব্যাংক এটা তার বিরোধিতা করে এবং দুর্নীতির একটা টাকা ছাড় করলো না, টাকা ছাড় করেনি। কানাডাতে শেষ পর্যন্ত এই মামলা দায়ের হয় এবং কানাডার আদালতে এটা প্রমাণিত হয় যে এখানে কোনো দুর্নীতি হয়নি। এই যে মানুষের চিন্তা চেতনার মধ্যে একটা বড় রকমের বাধা এসে গেছিল স্বপ্নের মধ্যে, সেই বাধাটা দূর করে মাননীয় প্রধানমন্ত্রী দুর্দান্ত সাহস নিয়ে, বলা যায়, আমাদের দেশের এই অর্থনীতির অবস্থা খুব তখন ভালো অবস্থা ছিল না, তার মধ্যেই জিডিপি তখন খুবই কম, তার মধ্যেই তিনি এই ঝুঁকিটা নিলেন এবং তিনি বললেন যে পদ্মা সেতু হবে আমাদের নিজস্ব অর্থায়নে। হ্যাঁ, এবং নিজস্ব অর্থায়নে আমরা এটা পদ্মা সেতু করব। তারপরে এটা শুরু হয়, এটার কার্যক্রম, এবং চীন এখানে সহযোগিতা করে। টেন্ডার হয়, টেন্ডার হয়ে চীন এখানে সহযোগিতা করে। আজকে 5700 মিটার আর কি আপনার দৃশ্যমান হয়ে গেছে বোধহয় বলছে। হ্যাঁ, 5700 মিটার। 38টা বসে গেছে। 38টা বসে গেছে। 41টার মধ্যে 38টা বসেছে। 3টা বাকি। এখন 3টা বাকি। বাকি 3টা হয়ে যাবে। এটা হয়ে গেলে বাকি কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এবং এই পদ্মা সেতুর এই ব্রিজ সেতুটা করতে যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, আমরা বিভিন্ন সময় রিপোর্ট দেখেছি এবং এই রিপোর্টের মধ্যে বলা হয়েছে যে আপনার স্প্যান বসাতে গিয়ে সব থেকে বোধহয় বেগ পেতে হয়েছে
26 কি 27 নম্বর প্যান্টটাকে বসাতে গিয়ে, কারণ ওখানে প্রচণ্ড স্রোত, যেটা হুয়াংহো নদীর থেকেও প্রচণ্ড স্রোত থাকে ওই জায়গাটায়, এবং এটা করে বিশ্বের সেরা হ্যামার নিয়ে এসে তারপরে কাজ করতে হয়েছে। তো এই জায়গাটায় পদ্মা সেতু নিঃসন্দেহে একটা অর্থনৈতিক অঞ্চলের সাথে যোগাযোগ, অর্থনৈতিক যোগাযোগ বাংলাদেশের অর্থনীতির একটা বড় রকমের প্রভাব ফেলবে অবশ্যই। এবং ওই অঞ্চলটা আপনি গিয়েছেন কিনা আমি জানি না, আমি গিয়েছিলাম এই অঞ্চলে, রিসেন্টলি গিয়েছেন বোধহয়। তাহলে ওখানে দেখে আসছেন নিশ্চয়ই যে ঢাকার ওপার থেকে যখন আসা হয় তখন দেখলে মনে হবে না যে এটা ঢাকার কোনো একটা শহর, এটা আমরা মনে হয় যেন একটা অন্য কোনো দেশের উন্নত কোনো দেশের রাস্তাতে স্থাপনাটা অমনি, স্থাপনাটা ওইভাবেই হচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্ন, এটাকে ওইভাবেই তৈরি করা হবে যেন এটা একটা ইপিজেড অঞ্চলও তৈরি হবে, এবং ওখানে যে এলাকাগুলোকে করা হয়েছে এবং রাস্তাঘাটগুলোকে করা হচ্ছে তা একটা উন্নত বিশ্বের যে কোনো শহরের মতোই করে করা হচ্ছে। এখানে এবং এই লিঙ্কেজটাকে বলা হচ্ছে সিঙ্গাপুরের মতো করা হবে। এখানে অবশ্য যে টেকনোলজি ব্যবহার করা হচ্ছে আধুনিক বিশ্বের সর্বোচ্চ টেকনোলজিটাই ব্যবহার করা হচ্ছে, এবং চীন সেটাও করছে। এবং এই জায়গায় আমরা নিশ্চিত হতে পারছি যে পদ্মা সেতু আমরা পাবো, এইটি আর কি বলার মতো আছে অবশ্যই। এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেমন দেশের জনগণকে স্যালুট দিচ্ছে, কারণ জনগণ এখানে অর্থায়ন করছে, আমরা ওনাকে অবশ্যই স্যালুট করি, কারণ উনি যে দুর্দান্ত সাহস নিয়ে এই কাজটি করেছেন। কারণ এটা নিয়ে অনেক মতামত, অনেক হাস্যকর কথাও এসছে এবং বলেছে এটা নাকি নিজস্ব অর্থায়নে, হ্যাঁ এটা কি সম্ভব কিনা। আপনার এটাও বলেছে যে ওই ব্রিজের উপর দিয়ে যেতে গিয়ে পড়ে যাবা, নানান ট্রল, অনেক রকম ট্রল এসছে। তো যাই হোক, আমরা বাংলাদেশ হিসাবে আমরা একটা গর্ব অনুভব করতে পারি যে বিশ্বের বোধহয় বৃহত্তম সেতুর মধ্যে এটা একটা অন্যতম সেতু, এই সেতুটা সম্পন্ন হবে এবং আমরা এটাতে আমাদের নিজেদের সক্ষমতা প্রমাণের জায়গাতে একটা উদাহরণ, রাইট, আমরা দাঁড়াতে পারবো। রাইট। আমরা আসি গাংনীতে স্বাস্থ্য সহায়তা সরঞ্জাম বিতরণ। আমি আসলে এই আলোচনাটার সাথে রিলেটেড আমি করতে চাচ্ছি। আমাদের, আপনি জানেন যে করোনাকালীন এই প্যান্ডামিকের মধ্যে যে একদিকে যেমন বিশেষজ্ঞরা যেভাবে বলছেন যে শীতকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে, আজকে মাইকিংও শুনলাম যে সভা সমাবেশের উপর এক ধরনের নিষেধাজ্ঞা, জটলা পাকানো যাবে না, কোনো ধরনের সেমিনার সিম্পোজিয়ামের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা আসছে। আপনি একদিকে যখন আপনি মাস্ক পরাকে কেন্দ্র করে আপনি যখন একদিকে সাধারণ মানুষের জরিমানা করছেন, অবশ্যই অ্যাওয়ারনেস দরকার। আপনি যখন জরিমানা করছেন, আমি একটু আগে 1 ঘন্টা আগে দারিয়াপুর থেকে আসলাম, বিকেলে আমি দারিয়াপুর গিয়েছিলাম, কিছু না হলেও 5,000 দর্শক খেলা দেখছে। টোটাল প্যাকড আপ দারিয়াপুর বাজারের উপরে যে ফিল্ড, ফুটবল খেলা হচ্ছে, 5,000 দর্শক। তো একদিকে আপনি খালি ওইখানে যে জমাট বাঁধা অবস্থায়, শুধু তাই না, আমাদের কয়েকদিন আগে নেপালের সাথে বাংলাদেশের খেলা হয়েছিল, সেটা নিয়েও সমালোচিত হচ্ছে যে আপনি একদিকে খেলা চালু রাখছেন যে সেখানে 25 থেকে 30,000 দর্শক মাঠে, মাস্ক নাই, কিচ্ছু নাই, গ্যাদারিং, আবার আপনি বাইরে একজন মাস্ক পরে নেয় তার করছেন। নীতি নির্ধারণের পর্যায়ে এটা কেমন একটা সিদ্ধান্ত? এটা একটা দুর্বল সিদ্ধান্ত। আসল ব্যাপারটা হলো এরকম, এটার একটু গভীরতায় যদি যাওয়া যায়, সেটা হলো অর্থনীতি একটা বড় ফ্যাক্টর। গভর্নমেন্ট মাস্ক পরাকে নিয়ে যতটা ব্যস্ত হয়েছে, তার থেকে গভর্নমেন্ট বেশি চিন্তিত হয়েছে এখন যে দ্বিতীয় ওয়েভটা কিন্তু খুব মারাত্মক হয়। ইতিহাস বলছে যে স্পেনের যে ফ্লু হয়েছিল, স্প্যানিশ ফ্লু, এটা দ্বিতীয় টার্মে যখন আসে এই ফ্লুটা ফিরে, তখন এটাতে প্রায় 1 কোটি লোক মারা গিয়েছিল। বাংলাদেশের জনসংখ্যা কেউ কেউ বলেন 17 কোটি, কেউ কেউ বলেন 18 কোটি। এই জনসংখ্যার দেশের লোকে, যেখানে মানুষ খুব একটা সচেতন নয় এবং অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করেন না
যে করোনা বলে কিছু আছে, তারা মনে করেন যে এটা একটা জ্বর, একটা আসবে, এরকম হবে। অধিকাংশ মানুষ এটা সিজনিয়াল ফ্লু। হ্যাঁ, সিজনাল ফ্লু এটা হবে। আর যাদের বয়স বেশি তারা তো নিউমোনিয়া হলে মারা যায়, এরকম যাবে, এরকম একটা ধারণা। মানে এই যে কোভিড-19 প্রথম দিকে লকডাউন দেওয়ার পরে একটা আতঙ্ক মানুষের মধ্যে ছিল, সেই আতঙ্কটা কিন্তু এখন নেই। এখন সরকারিভাবে এই যে খেলার আয়োজন করা হচ্ছে বিভিন্ন জায়গাতে, এইটা আপনি বললেন ভারত নেপালের খেলা, বাংলাদেশ নেপালের খেলা, এই খেলাতে 30,000 দর্শক এসছে। ঢাকাতে জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকাতে 45% লোকের কোভিড আক্রান্ত হয়ে গেছে, তারা আক্রান্ত। এখন আপনার ইমিউনিটি শক্তি বেশি আছে, আপনাকে হয়তো সেটা ক্ষতিগ্রস্ত করছে না খুব একটা, কিন্তু যারা বয়স্ক রয়েছেন, যারা ইমিউনিটি শক্তি খুবই কম, তাদের মধ্যে এই জিনিসটা সমস্যাটা বেশি। আর মাঠ পর্যায়ে যেটা আছে যে তাদের একটা ধারণা, অধিকাংশ মানুষেরই ধারণা যে আমরা রোদে থাকি, আমরা কাজ করি, পরিশ্রম করি, আমাদের কাছে এই রোগটা ঢুকতে পারবে না। এটা হচ্ছে যে যারা এসিতে থাকে, যারা পাকা ঘরে থাকে, তাদের এটা ঢুকবে। আপনি এটা দেখে থাকবেন যে বস্তিদের একটা রিপোর্ট হয়েছিল, ঢাকার কয়েকটি পত্রিকাতে রিপোর্ট হয়েছিল, বস্তির একটা সরেজমিন তদন্ত করেছিল কোভিড-19। তো বস্তিতে দেখা গেছে যে তাদের ভিতরে কোনো সচেতনতা নেই এবং তাদের কোভিড-19 আক্রান্তর সম্ভাবনাটা মানে পাওয়াই যায়নি, খুবই কম, রেয়ার, 2-1টা কেস পাওয়া গেছে। এখন জানি না এটা হয়তো আল্লাহর রহম বা এদের ভিতরে ইমিউনিটি শক্তি অনেক বেশি। তবে এদের ভিতরে ইমিউনিটি শক্তিটা বেশি, কারণ দিল্লির একটা বস্তিতে এবং বোম্বের একটা বস্তিতে জরিপ করেছিল ভারত, এবং তাদের ইমিউনিটি শক্তি এবং অ্যান্টিবডি এটা খুব নাকি ভালো বস্তি লেভেলে। এখন এই জায়গাটায় ধরেন সাধারণ মানুষের সচেতনতাটা ওইখানে নেই, কিন্তু তারা কিন্তু মাস্ক ব্যবহার করে না, ন্যাচারালি করে না। এখন আপনি প্রেশারাইজ করে আপনি মানুষকে বলছেন যে আপনি যদি মাস্ক না পরেন তা আপনাকে ফাইন করা হবে, জরিমানা করা হবে এবং শাস্তি দেবেন। নো মাস্ক নো ওয়ার্ক, নো সার্ভিস। তো নো মাস্ক নো সার্ভিস, ইটস গুড আইডিয়া, কিন্তু এই আইডিয়াটা সর্বলেভেলে যদি প্রথম থেকেই পালন করা হতো, অর্থাৎ এখন শীত পড়ে গেছে, শীতেই অণুজীবগুলো বাড়ে এবং এর বাড়ার পরিমাণটা খুব বেশি হয়। আর মাস্ক পরার কারণটা হচ্ছে, বলা হচ্ছে যে আপনি যখন, এটা বিজ্ঞানীদের মতামত, যে যখন আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, তখন যে মুখের যে ড্রপিংটা আসে, এটা খুব বেশি আসে, শীতকালে আরো বেশি হয়। আর একটা জিনিস দেখবেন যে আমরা নামাজে যাচ্ছি, অধিকাংশ নামাজি কিন্তু মাস্ক ব্যবহার করেন না, অথচ খুব নিকটস্থ। কিন্তু সচেতনতা আমার ওইখান থেকে আসা উচিত যে আমি একটা সাধারণ, আমার একটা হাঁচি হলেও ওটা তো বিশাল আকারে একটা ক্লোজ কন্ট্যাক্টে আমি থাকি, তাহলে সেখানে পড়ছে না। তাহলে ওখানে যে কে আক্রান্ত আছেন আপনিও জানেন না, আমিও জানি না, অথচ আমরা মুসলমান, আমাদেরকে যেতেই হবে মসজিদে, আমরা নামাজ পড়বো, কিন্তু সাবধানতা তো অবলম্বন করতে অসুবিধাটা কোথায়? এই একটা দিক রয়ে গেছে। আরও একটা দিক রয়ে গেছে যে একটা শ্রেণীর মানুষ আছে, আমি নিজে দেখেছি, মসজিদে আমি যাই, আমি দেখি এবং তারা বলে যে এটা মাস্ক পরার কোনো নেই, ওটা আল্লাহ দিলে আপনার হবে, আল্লাহ কোন থাকলে আপনি মাস্ক পরেও ঠেকানো যাবে না। মেনে নিলাম কথাটা যে হ্যাঁ হতে পারে, কিন্তু আপনাকে সাবধান থাকতে তো ধর্মই বলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাই আছে যে যেখানে এই মহামারীটা দেখা দেবে তোমরা সে এলাকায় যাবে না। যে কোনো মহামারী যদি দেখা দেয় সে এলাকায় যাবে না, তোমরা তোমাদের অবস্থান, যেটা কোয়ারেন্টাইন বলা হচ্ছে। আপনি প্রতিনিয়ত তো সাবধানে চলছেনই, কিন্তু নিশ্চয়ই রাস্তার মাঝখান দিয়ে যান না, গাড়ি চাপা দিবে না, আপনি তো সাইড দিয়ে যান। হ্যাঁ, আপনি ওই সাবধানতার ক্ষেত্রে আপনি কিসের দোহাই দিচ্ছেন?
এইটা হচ্ছে যে ধর্মের কথা বলে আমরা দোহাই দিচ্ছি, কিন্তু ধর্মই বলছে যে তুমি সাবধান থাকো। প্রতিনিয়তই আমরা সাবধানে থেকে প্রকৃতিকে বশ করে আমরা চলি। এরা ধর্ম তো বলে দিচ্ছে। Right. তাহলে এখন এইখানে কিছু কিছু গোঁড়ামি কাজ করে আমাদের। এদিকে ওটা হচ্ছে, আরেকটা হচ্ছে যে সরকারিভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবে পালন করা হচ্ছে না সরকারি পর্যায়েই। একদম তাই, এবং স্ববিরোধী সিদ্ধান্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা পালন করতে গেলে যে জিনিসটা করতে হবে তোমাকে খুব কঠিন হতে হবে, সেই কঠিনটা তুমি কিভাবে হবে? টিটু ভাই, আজকে একটা দুঃসংবাদ আছে, পাশাপাশি আর একটা সুসংবাদ আছে। আপনি জানেন আমাদের বাংলাদেশের খুব পুরাতন পত্রিকা, আমরা যেগুলোকে জাতীয় দৈনিক বলি, তার মধ্যে সংবাদ পত্রিকা একটি অন্যতম পত্রিকা। সংবাদের নির্বাহী সম্পাদক, অবশ্য উনি বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক, খন্দকার মনিরুজ্জামান মারা গেছেন। বাংলাদেশের খুব সজ্জন মানুষ, এবং বলা যায় যে বর্তমান সময়ে তো মনিরুজ্জামান ভাই সাংবাদিকদের আইডল ছিলেন একদম। খুব স্পষ্টভাষী, সদালাপী এবং খুব পাণ্ডিত্য ছিল তিনার। আমরা বিভিন্ন সময় তিনার যে সমস্ত ইয়েগুলা দেখি, আপনার টক শোগুলো দেখি, অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় আমরা পাই। উনি আজকে এই করোনার ইয়েতে মারা গেছেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। যদি মনির ভাই সম্পর্কে কিছু বলেন। মনির ভাই হচ্ছে যে সাংবাদিকতার জগতের একটি তারকা। জি, আপনি কিছুক্ষণ আগে যেটি কথাটি বললেন যে উনি একটা আইডল, উনি কলাম লেখা থেকে আরম্ভ করে এমন এখনো দিক নেই যে ওনার ভিতরে ছিল না। এবং ওনার পাণ্ডিত্য বলতে গেলে উনি যদি বলেন আপনার একটা পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি, এবং সংবাদের মতো পত্রিকা, উনি সমাজের বিভিন্ন দিককে বিভিন্নভাবে প্রেজেন্টেশন করেছেন। মানুষের দুঃখ দুর্দশাকে একদিকে উনি দেখেছেন, আর একদিকে ওনার লেখনীতে পাওয়া যায় যে উনি নিজেকে উপস্থাপন করতে পেরেছেন এইভাবে যে তিনি মানুষের, তিনি কল্যাণের জন্য কথা বলেন, তিনি রাষ্ট্রের কল্যাণের জন্য কথা বলেন, তিনি যে সমালোচনা করেছেন টকশোতে এবং বিভিন্ন জায়গাতে, তার এই দিকগুলো খুবই সুন্দর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেস্ট নসিব করুক। মানুষকে চলে যেতেই হবে, জি, আজ হোক কাল হোক, সেটা কোভিড-19ই হোক বা অ্যাক্সিডেন্টই হোক, যে কোনো কারণেই হোক আপনাকে যেতে হবে। এই বিশ্বাস তো আমাদের রাখতেই হয়। জি, এবং প্রতিটাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই জানে যে আমার মৃত্যু আছে। তা এখন আমরা দোয়া করি তার জন্য এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া তার আমাদের কিছু করার নেই। আমি একটা সময় অবশ্য এই সংবাদে কাজ করার গৌরব আমার আছে, যে আমি আপনি একটা সময় সংবাদে কাজ করি, আমার পুরাতন হাউস যেটা। তো আমি, এটা ছিল দুঃসংবাদ। আর একটা সুসংবাদ বলতে যেটা আমি বোঝাতে চাচ্ছি, সেটা আমাদের, আপনি জানেন আমাদের মেহেরপুরের সন্তান শফিকুল ইসলাম কাজল, সে আজকে তার বিরুদ্ধে যে আইসিটি মামলা, সেই মামলায় একটাতে জামিন পেয়েছে। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট থেকে সে একটাতে জামিন পেয়েছে। যদিও সেই এটাতে একটাই জামিন পেলে যে সে মুক্ত হতে পারছে তাও না, এখনও তার আরও 2টা মামলা আছে। তো সত্যিকার অর্থে সে একটা বড় ধরনের হয়রানির শিকার হয়ে গেছে। এর আগে তো সে কিডন্যাপই হয়ে গেছিল, দীর্ঘদিন গুম হয়েছিল, পরবর্তীতে সে আবিষ্কৃত হলো। তো শফিকুলের এই প্রসঙ্গক্রমে যদি আসলে দীর্ঘদিন তার এই জামিনবিহীন অবস্থায় থাকা আইসিটি একটা মামলা, যদি সম্পর্কে কিছু বলেন। শফিকুল ইসলাম কাজল আমাদের মেহেরপুরের ছেলে, জি, এ মাটির ছেলে। সে রাজনৈতিকভাবেও সচেতন ছিল, রাজনীতিতে সক্রিয় ছিল, সে সাংবাদিকতাতেও বেশ ভালো সক্রিয় ছিল। ফটো সাংবাদিকতা যদি তার ইতিহাস তুলে ধরা হয়, তাহলে 1/11-র সময় মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম ছবিটা সেই তুলেছে, এবং এটা খুব ঝুঁকি নিয়ে এসে ছবিটা তুলেছিল। এবং তখনই জানতে পেরেছিল যে মানুষ, যে শেখ হাসিনা কোথায় আছে এবং কোন জায়গায় আছে, খালেদা জিয়া কোথায় আছে। আজকে দেখেন ওর ভাগ্যটাই ওকে এই ফটো সাংবাদিকতা করতে যেয়ে আর এই ফেসবুক চালনা করতে যেয়ে তাকে আজকে আইসিটি অ্যাক্টের মধ্যে পড়তে হচ্ছে। এবং পড়ার অন্যতম কারণ হচ্ছে যে ক্ষমতাসীন দলের লোকজন এর সাথে জড়িত এবং সেইগুলো বিষয় নিয়ে সে প্রসঙ্গে কথা বলেছিল। হয়তো কিছু কিছু জায়গায় সে স্ল্যাগ ল্যাঙ্গুয়েজও ব্যবহার করেছিল।
এটা নিয়ে ক্ষিপ্ত হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে যে ঝিনেদার এমপি সম্ভবত উনি বোধহয় মামলা দায়ের করেন। জি, শেখর। হ্যাঁ, শেখর উনি মামলা দায়ের করেন আইসিটি অ্যাক্টে। আশ্চর্য ব্যাপার হলো যে তার কার্যালয় থেকে সে মোটরসাইকেলে বের হচ্ছে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। ওখান থেকে তারপরে আর তার ট্রেস পাওয়া যায়নি। জি। এবং ওর যখন দীর্ঘদিন ট্রেস পাওয়া গেল না, যখন বেনাপোলে তাকে পাওয়া গেল, তখন জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে এই আইসিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। জি। এবং আশ্চর্য একটা ব্যাপার যে একজন সাংবাদিক আছে, তার দোষ থাকলে ত্রুটি থাকলে অবশ্যই মামলা হবে, কিন্তু এমন একটি মামলা আমরা বারবার করে বলে আসছি যে এই আইসিটি অ্যাক্টের এই ধারাগুলো তোমরা বন্ধ করো। 32 নম্বর ধারা থেকে আরম্ভ করে যে ধারাগুলো রয়ে গেছে, এটাকে পরিবর্তন করা দরকার। এটা কিন্তু পরিবর্তন হলো না। আমাদের পূর্বেকার তথ্যমন্ত্রী বলেছিলেন যে প্রতিমন্ত্রী বলেছিলেন যে এটা আমরা এমনভাবেই ব্যবহার হবে, এটা নিঃসন্দেহে থাকেন যে কোনো সাংবাদিক বা এদের উপরে, মিডিয়ার উপরে এটা কোনো প্রভাব ফেলবে না। কিন্তু এটা শুনছে না, এটা সবার উপরেই পড়ছে। এবং এটা সেই 54-এর মতো একটা ব্যাপার। আপনার উপরে আমার সন্দেহ হলো, আপনি এমনটা কথা বললেন কেন, আপনার বিরুদ্ধে আমি এই মামলাটা করে দিতে পারি, আপনি আমাকে হেয় করেছেন, এটা হয়ে যেতে পারে। তো এই মামলাটার এমনই একটা ধারা যে আপনাকে আটকে রাখতে পারে, নন বেলেবল। গতকালকে আমরা একটু আলোচনা করছিলাম এবার 38 জন সারা বাংলাদেশের সিকিউরিটি অ্যাক্টে কাস্টডিতে। হ্যাঁ, এখন এই যে কাস্টডিতে আজকে যারা আছে সাংবাদিকদের ভাষাগত এবং প্রয়োগগত দিকগুলা কতটা সাবধান হবে? আপনি কোন কথাটাতে অখুশি হয়ে যাচ্ছেন, এটা তো আমি বুঝবো না। আমি সাংবাদিক, আমি একটা সংবাদ লিখছি, একটা সংবাদ বলছি, সেই সংবাদের সত্যতা যাচাই করতে যে আমি দেখছি যে এই ঘটনা সত্য, সেটা প্রকাশ করতে যে আপনি প্রকাশ করা হলো, আপনি আইসিটি অ্যাক্টে মামলা করে দিলেন। আবার ফেসবুকে অনেকে, আমরা এটাও ঠিক যে ফেসবুকেও অনেকে খুব বাজে বাজে কারবার করেন, যেটা কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। আমরাও সাংবাদিকরা বলছি এটা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক। হ্যাঁ, কারণ একজন ফেসবুকে একজন লোক একটা কথা লিখছে, সে রাষ্ট্রের কথা চিন্তা করছে না, কিন্তু সমাজের কথা চিন্তা করে না, কার প্রভাব কোথায় গিয়ে পড়বে, এটা অবশ্যই নিয়ন্ত্রিত হওয়ার দরকার আছে। কিন্তু আপনি ওই নিয়ন্ত্রণ করতে যেয়ে এই যে ধারাটাকে এমনভাবেই সন্নিবেশিত করা হলো, সেখানে ব্যাপারটা এসে গেল যে সংবাদ প্রকাশ বা সেরকম প্রকাশিত কোনো কিছু থাকলেই তার উপরে, তখন আপনার উপরে এটা আক্রমণ। আর সেটা তো প্রকৃত যারা বাজে, তারা কিন্তু এখনো বাজেভাবে কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু খুব একটা মামলাটা না, ওই 2-1টা দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট বাধ্য হয়ে তাদেরকে মানে কি করছে, যে ধরছে যাচ্ছে। আইসিটির 57 ধারা নিয়ে সেই সময় খুব সমালোচনা হলো ভীষণ, এবং সেই সমালোচনার প্রেক্ষিতেই মূলত বারবার করে আপনি যেটা উল্লেখ করলেন যে বারবার করে আমাদেরকে বলা হচ্ছে যে এটা সাংবাদিকদের উপরই হবে না, এবং সেটাকে রিভিউ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের যে আইনটা করা হলো, সেখানে আপনার যে আইনগুলো সন্নিবেশিত হলো, সেখানে 57 ধারা হচ্ছে সহজ ছিল। 57 ধারা হচ্ছে সহজ ছিল। আমি যদি বলি, আমার মেহেরপুর প্রতিদিনও এই ডিজিটাল অ্যাক্টের মামলার আওতার মধ্যে পড়েছে। সেখানে 32 এবং 35 নম্বর যে ধারা, সেখানে পরিষ্কার উল্লেখ আছে, যেখানে আমাদের এখানে যখন জামিন আবেদন করা হয়, সেই জামিনে এখানে বিচারক মহোদয় উল্লেখ করলেন যে এই আমার প্রাক্তন সংসদ সদস্য, উনি একটা বাসা ভাড়ায় আছেন, সেই বাসা ভাড়া সংক্রান্ত ব্যাপারে একটা নিউজ করেছে। এখানে উনি তো এখনও সেই বাসায় ভাড়ায় আছেন, রাষ্ট্রের কি ক্ষতি হলো? সংঘবদ্ধ কোনো সম্প্রদায় বা কোনো গোষ্ঠীর এখানে স্বার্থের পরিপন্থী এমন কি হলো, বা উনি কাকে প্রভোকেশন করলেন? এটা আইসিটিতে মামলাটা হলো কেন? বিচারক ওপেন কিন্তু জিজ্ঞাসা করছেন, পুলিশ কিন্তু এটা যে উত্তর দিতে পারছে না। ঠিক আছে, তাহলে আপনি অন্যায়ভাবে এইভাবে এই মামলাগুলা ইম্পোজ করবেন, এটা তো আপনার কথাও ছিল না। এইটাই হলো, আপনি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। আপনার উপরে আমার আক্রোশ আছে, আমি ক্ষমতায় আছি, আমি ক্ষমতার অপব্যবহার করছি।
এই ক্ষমতার অপব্যবহারটাই হচ্ছে যে সব থেকে মারাত্মক। একজন পুলিশেরও কিন্তু এখানে ক্ষমতা রয়েছে। উনি মামলাটা কিসের ভিত্তিতে নিলেন? হ্যাঁ, উনি আপনাকে এসে ধরেন আপনার এই অফিসে উনি সন্দেহ প্রকাশ করলেন, এসে আপনার কম্পিউটার ডিভাইস সব নিয়ে নিতে পারে। মেজর সিনহার ঘটনার সাথে সাথে কি করলো, ওরা ভিডিও করেছে, বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম তৈরি করার জন্য কাজ করছে, তাদের সমস্ত ডিভাইস তারা নিয়ে চলে আসলো। কোন ক্ষমতা বলে নিয়ে আসলো? ওই ক্ষমতা বলে নিয়ে আসলো। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে, ক্ষমতাটাকে আজকে দিয়ে দেওয়া হয়েছে, আগামীকালকে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এইটাই আমরা বারবার করে বলেছি সাংবাদিকরা, যেটা আপনার অনিয়ন্ত্রিত হয়ে যাবে, যে যার খুশি মতো করে দেবে। কারণ আপনি বলছেন যে মাননীয় সাংসদ ঘর ভাড়া আছেন, সেই ঘর ভাড়া নিয়ে রিপোর্ট করেছেন আপনারা, উনি ক্ষিপ্ত হয়ে আপনাদের ভিতরে আইসিটি একটা একদম প্রকাশক, সম্পাদক এবং প্রতিবেদক তিনজনের নামে মামলা করে দিলেন। এখন এই মামলাটা আপনি তো ভুগবেন। আপনি কি ভুগবেন? আপনাকে এটা নিয়ে হাইকোর্ট যেতে হবে, আপনার এটা নিয়ে আপিল করতে হবে, এটা নিয়ে আপনাকে নানান রকম কোর্টের বারান্দা মানেই ভোগা। এই ভোগান্তিতে আপনাকে ভুগতে হবে। এটা একটা বড় সমস্যা আমাদের। অবশ্যই আমরা সরকারের কাছে এটা বারবার করে দাবি জানিয়েছি, এখনো দাবি জানাচ্ছি যে সরাসরি সরকার এই বিষয়টাকে আমার মনে হয় একটু চিন্তা করবেন, এবং সব ক্ষেত্রে এটা যেন প্রয়োগ না ঘটে, এবং প্রয়োগটা যেন প্রপার ক্ষেত্রে ঘটে। একই সাথে আমরা আশা করবো যে শফিকুল ইসলাম কাজল আরো দুটি যে মামলায় আটক আছেন, সেই মামলা কাজলের কথাটা আমি বলছিলাম যে জামিনের এই ব্যাপারটা যেটা হয়ে গেছে, সেটা জামিন একটা হয়েছে, কিন্তু বাকিগুলো এখনো হয়নি। আমরা আশা করছি কাজলের এই বাকি, কাজল শুধু সাংবাদিক না, কাজল একটা পত্রিকার সম্পাদক, প্রকাশক, পাক্ষিক পক্ষকাল, দৈনিক পক্ষকাল নামের একটা পত্রিকা আছে তার, সেই পত্রিকার সে সম্পাদক এবং প্রকাশক। তো মানে কোনো কিছুতেই যেন সে তার নিজের অবস্থানটাই, যে এদেশের নাগরিক হিসাবে সে, তার যদি কেউ যদি সংক্ষুব্ধ হয়ে থাকে, সে তো তার মানহানিরও মামলা করতে পারে। আইসিটি মামলাটা কি আসলে এর জন্য খুব বেশি প্রযোজ্য ছিল? আইসিটিটা এখন পেয়ে গেছে আইনটা, ওই আইনটাকে সে কাজে লাগাচ্ছে। সে মানহানি মামলা করতে গেলে জানে যে এটা তো আমি ওকে আটকাতে পারবো না, সঙ্গে সঙ্গে তার গ্রেপ্তার হবে না, তাহলে এইটাতে গ্রেপ্তার হতে পারবে। আদালত কিন্তু সেদিনকে, আমি এটা বলতেই চাই, তার কারণ এই অবজারভেশনগুলো কিন্তু দরকার। এটা মামলা চলাকালীন সময়ে যখন আমি যে কথাটা বলছিলাম মেহেরপুরে আমাদের মামলার ক্ষেত্রে, বিজ্ঞ আদালত কিন্তু বলছে যে এই আইনের কিন্তু অপপ্রয়োগ হচ্ছে। পুলিশ ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলছেন আইনের অপপ্রয়োগ হচ্ছে, এই সমস্ত আইনে মামলা নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, যে সত্যিকার অর্থে যে অফেন্সটা সে করছে সেটা আইসিটি, এই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পারমিট করছে কিনা, সেই আইনের অফেন্সটা হয়েছে কিনা, তবেই সে মামলাগুলো নেন। তাছাড়া এই আইনে মামলা নেওয়া যাবে না। এটা তো বোঝা যায় যে ক্ষমতায় থাকলে তখন পুলিশে বলে যে সংসদ দিয়েছে, মানুষ নিয়ে সংসদ দিয়েছে, ঠিক আছে এটা আমরা নিয়ে নিলাম। কিন্তু ওনাকে এই মামলা দায়ের করার পিছনে যদি এই মামলাটা হয়, আপনিও কিন্তু বাদী হিসেবে আপনারও একটা সুযোগ রয়ে গেছে, বিবাদী হিসেবে। সেটা কি? আপনার বিরুদ্ধে মামলাটা দায়ের করা হচ্ছে, আপনি এবার এটার যদি মিথ্যা মামলা হয়ে থাকে এবং ওই আইনে পারমিট করে না তবুও এই মামলাটা দায়ের করতে, তাহলে সংশ্লিষ্ট ওই মামলা দায়েরকারী ব্যক্তি এবং যিনি এই আইনটা প্রয়োগ করার জন্য সুপারিশ করেছেন যে হ্যাঁ তাকে এই মামলা থেকে আইনে গ্রেপ্তার করা যেতে পারে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন আপনি। সেই ব্যবস্থা এবং ওটা নিতে গেলে আপনার তো সময়ের একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আপনার রায় হবে, আপনি ওইটা পাবেন, তার এগেনস্টে তখন আপনি যাবেন। তবে নেওয়া হয়নি এরকম, খুব আমাদের এই আইসিটি অ্যাক্ট নিয়ে হয়নি, তবে মিথ্যা মামলা, মিথ্যা আইনগত দিক, এটা নিয়ে কিন্তু কথা উঠেছে, এবং এটা নিয়ে এই মামলা হয়, এটা হবে, আইন রয়েছে এবং বিধান অনুযায়ী এটা করা যায়। আমি গুরুত্বপূর্ণ আরেকটি প্রসঙ্গে যাব। পশ্চিমাঞ্চলের একটি রিপোর্ট, মন্ত্রিসভার রদবদলের গুঞ্জন শুনছি, এটা একটা রাজনৈতিক রিপোর্ট, যে এখানে সরকার তার, এই গুঞ্জনটা কিন্তু অনেক দিন থেকেই তো শোনা যায়, লকডাউনের আগেই ছিল, লকডাউনের আগে ছিল, এবং এটা হবেই একটা রদবদল, একটা সম্ভাবনা খুব বেশি, এবং খুব শীঘ্রই হয়তো আমরা একটা সংবাদ, নতুন সেট আপ পাবো, একটা রিস্যাপলিং হবে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। অটো প্রমোশনের পক্ষে মত নেই শিক্ষক কর্মকর্তাদের,
আপনি জানেন করোনাকালীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ডিপার্টমেন্ট হচ্ছে শিক্ষা ডিপার্টমেন্ট। সমস্ত কিছু আপনি ওপেন করেছেন, কিন্তু শিক্ষা ডিপার্টমেন্টকে আপনি খোলেননি, এখনো পর্যন্ত বন্ধ। এবং এতে করে যেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে টিনেজাররা, যারা আসলে প্রাইমারি এবং মাধ্যমিক লেভেলের ছাত্রছাত্রীরা, এখানে নানান ঘটনা ঘটে যাচ্ছে। আমরা রিপোর্ট করছি মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের বাল্যবিবাহ হচ্ছে, বাসায় আছে, স্কুল বন্ধ। বাইরের থেকে যারা কর্মহীন হয়ে চলে আসছে আমাদের প্রবাসীরা, একটা বড় অংশ, হয়তো তাদের ভিতরেই বৈবাহিক ইয়েটা বেশি হয়েছে। আমাদের অনুসন্ধানে যেটা আমরা পেলাম, সেক্ষেত্রে কোনো কোনো স্কুলে 30% মেয়ের বিয়ে হয়ে গেছে, টিনেজ মেয়ের। আমরা ওই স্কুলের প্রধান শিক্ষক বা এলাকার যারা মেম্বার আছে ইউনিয়ন পরিষদের, তাদের সাথে, এবং গ্রামীণ যে সমস্ত একটু দৃষ্টিভঙ্গি আছে, যাদের একটু খোঁজ খবর রাখে যারা সমাজের, তাদের কাছ থেকে এই তথ্য পেলাম। ভয়ঙ্কর একটা তথ্য, আপনার জেলা বাল্য বিবাহ মুক্ত। আমার জেলা বাল্যবিবাহ মুক্ত এটা ঘোষণা দিলাম আমরা, কিন্তু আসলে কি বাল্যবিবাহ মুক্ত? না, ওইটা চুরি চামারি করে হয়েই যাচ্ছে। হয়ে যাচ্ছে। আর এখন তো করোনাকালীন সময় আপনি যে কথাটা বললেন এটা ঠিকই তো। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের মায়েরা সবসময় একটু দুশ্চিন্তাতে থাকে যে আমার মেয়েটা বড় হয়ে গেছে, আর 13-14 হয়ে গেছে, একটা উঠতি বয়স হয়ে যায়, এটা খুব রিস্কের মধ্যে পড়ে যায় তারা, এবং এই রিস্কটাকে তারা রাখতে চায় না। গোপনে হলেও বয়স বাড়িয়ে হলেও করে। অনেক সময় কাজই তো ওইটা বিয়ে পড়াতে রাজি হয় না, কারণ বিয়ে পড়াতেও যায় না, রেজিস্ট্রিও করে না। অলিখিত বিয়ে কিন্তু এর বেশি ঘটে, রেজিস্ট্রির দরকার নেই, পরে রেজিস্ট্রি করে নিলে হবে, এরকম ঘটনাও ঘটছে। যে ঘটছে না তা কিন্তু না, কিন্তু এটা একটা সমাজের উপরে প্রভাব পড়ছে। এটা আপনি যে কথাটি বললেন, এটা কথাটা একদম যুক্তিসঙ্গত কথা, এবং এটা তথ্য একেবারেই বেঠিক নয়। আছে কিরকম কথা তো আমরাও শুনছি যে অমুকের বিয়ে হবে, অমুকের বিয়ে হচ্ছে, ওই জায়গায় অমুক, এটা পাড়ায় দেখি আলোচনা হয়। তো এই অল্প বয়সের বিয়ে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার ফলে ঝরে যায়। আমাদের ঝরে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কমেছিল কিছুটা। বিভিন্ন এনজিও, বিভিন্ন ঝরে পড়া শিশুদেরকে নিয়ে কাজ করছিল, তো সেটা এখন বন্ধ। এনজিওদের কাজগুলোও প্রায় বন্ধ, এই শিক্ষা খাতের কাজগুলো এগুলা বন্ধ, শুধু স্বাস্থ্য খাতের কাজগুলো চলছে। তো এটা একটা সমাজের উপরে একটা প্রভাব পড়বে বই কি। আপনার অর্থনীতিকে আপনি ঠেকাতে গিয়ে শিক্ষাকে আপনি ঠেকাতে পারছেন না। এদিকে অটো প্রমোশনের কথা বলছে যে অটো প্রমোশন আপনার হবে। অটো প্রমোশনটা আজকে বোধহয় একটা রিপোর্ট আছে দেখলাম, যে অটো প্রমোশনটা দেওয়া হবে, বাংলাদেশ প্রতিদিনে দেখছিলাম যে অটো প্রমোশন দেওয়া হবে ঠিকই, কিন্তু তার যার যার রোল যা আছে তাই থাকবে। এখন অটো প্রমোশন অ্যাসাইনমেন্ট দিয়ে অটো প্রমোশন করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, এছাড়া তোর উপায়ও নেই গভর্নমেন্টের। কিন্তু এরা বলছে, শিক্ষকরা বলছে একটা মূল্যায়ন নিতে হবে। মূল্যায়নটা কিভাবে নেই? সেই পদ্ধতি নির্ধারিত হয়নি, এইটাই তো নির্ধারণ করতে পারছে না তো। কারণ আপনি বেশিরভাগই তো গ্রামীণ অঞ্চলে, আর সবারই তো অনলাইনে যাওয়ার ক্ষমতা নেই। এক নাম্বার, তারা বুঝবেও না, তারা যাবেও না। আর আপনাকে তো মূল্যায়ন নিতে গেলে আপনাকে স্কুলে আনতে হবে, তাহলে আপনাকে স্কুল ওপেন করে দেওয়াটাই উত্তম, কিন্তু সেটা তো আপনি পারছেন না। এখন পারছেন না, এই কারণেই পারছেন না যে আপনার যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা একটাই মাত্র অবস্থা, সেটা হলো যে শীত আসছে, দ্বিতীয় ওয়েভের ভয় পাচ্ছে গভর্নমেন্ট। স্কুলে বাচ্চারা গেলে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাবে। এক, ইউনিভার্সিটিতে যদি সবগুলো ওপেন করে দেয় তাহলে এদেরকেও নিয়ন্ত্রণ করা একটা মুশকিল হয়ে যাবে। সব মিলিয়ে আর কি গভর্নমেন্ট এটা বাধ্য হয়েই কাজ করতে, মানে উপায় নেই। আমরা কথা বলবো মাথা ভাঙার একটা নিউজ নিয়ে। পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। আপনি জানেন স্থানীয় নির্বাচনের অলরেডি তফসিল ঘোষণা করেছে আমাদের নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে বিভিন্ন আপনার পৌরসভা মেয়াদ যেগুলো শেষ হয়ে যাচ্ছে, সেই পৌরসভা 25টা পৌরসভা মেয়াদ শেষ হচ্ছে, সেই তার তফসিল ঘোষণা হচ্ছে, এবং দ্বিতীয় তফসিলও 2-1 দিনের মধ্যে হয়তো ঘোষণা হবে আপনার ইউনিয়ন পরিষদের কিছু ধারাবাহিকভাবে এই নির্বাচনগুলো শুরু হয়ে গেছে অলরেডি। তো এই নির্বাচনের ইয়েতে
সম্ভাব্য প্রার্থীরা মাঠে আছে, বিশেষ করে দুই দল। আর যেহেতু স্থানীয় নির্বাচন আপনার ইয়েতে হচ্ছে, প্রতীকে হচ্ছে, পার্টির প্রতীকে হচ্ছে, সেক্ষেত্রে সেখানে নমিনেশনের একটা প্রতিযোগিতা আছে। পাশাপাশি এই প্রতিযোগিতায় আসলে এটা একটা আরেকটা আলাপ যে নূতন নেতৃত্ব তৈরির প্রশ্নে স্বতন্ত্র সদস্যদের আসলে সেখানে কোনো অবস্থানই থাকছে না। দুইটা পার্টির যে নমিনেশনের যে চাপ, এর মধ্যে থেকে আমাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ওখানে যেমন একটা বাণিজ্য আছে। আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি যে দুইটা দলে তাদের ত্যাগী নেতারা নমিনেশনে আগ্রহী, যারা তার মধ্যে ত্যাগী নেতাদের বাইপাস করে অনেকে ভুইফোন নেতা যাদের আর্থিক স্বাবলম্বিতা আছে, সেখান থেকে নমিনেশন বাণিজ্য হচ্ছে দুই পার্টিতে, দুই দলেই। আর ওই অর্থনৈতিক যে চাপটা, ওই অর্থনৈতিক যে কনজেমটা করছে নির্বাচনকে কেন্দ্র করে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে একজন সমাজের যে দায়িত্ব পালন করতে চায়, প্রতিনিধিত্ব করতে চায় মানুষের, তাদের কোনো জায়গা হচ্ছে না। একদিকে নির্বাচনের বাণিজ্য, নমিনেশন বাণিজ্য, কিভাবে দেখবেন আপনি? জায়গা তাদের হবে না। আমরা যেভাবে রাজনীতি করছি, আমাদের রাজনীতি যে যাত্রায় শুরু হয়েছিল, যে মাত্রায় শুরু হয়েছিল, আজ থেকে 47 বছর আগেও যদি আপনি ফিরে যান, 50 বছর আগেও যদি ফিরে যান, স্বাধীনতা পরবর্তী যে রাজনীতির ধারাটা ছিল এবং স্বাধীনতার পূর্ববর্তী রাজনৈতিক যে ধারা এবং চেতনা ছিল, আমরা জানতাম যে ত্যাগী নেতারাই নেতৃত্বে থাকতো এবং যার ভিতরে মেধা ছিল এবং যার ভিতরে কাজের স্পৃহা ছিল, দলকে আগলে রাখার প্রচেষ্টা ছিল, মানুষ পর্যায়ে তাদেরকে একটি জায়গায় দাঁড় করানোর জন্য তাদেরকে নেতা হিসেবে গ্রহণ করা হতো, পার্টির সেক্রেটারি করা হতো, ইউনিয়ন পর্যায়ে তাদেরকে সেক্রেটারি, প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হতো, যেন দলটাকে তারা গুছিয়ে রাখে। এখন দেখেন এর ভিতরে ঢুকে গেছে দুইটা, আমাদের দেশের দুইটা বৃহৎ দলের ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে যে ডেমোক্রেসি তাদের দলের ভিতরে নেই। এখন ওখানে ঢুকছে কেন? আপনি ধরেন একটা ইউনিয়ন পরিষদে কমিটি আছে, দলের একটা কমিটি আছে, এই দলের কমিটিটা নির্বাচিত না, সিলেক্টেড হয়ে যাচ্ছে। অথচ এই কমিটিটা হওয়ার কথা ছিল, যদি 1000 সদস্য থাকে, 1000 সদস্যের ভোটে নির্বাচিত হবে প্রেসিডেন্ট, সেক্রেটারি, এরা। মানে নাম কা ওয়াস্তে নির্বাচিত বলা হয়, হয় কনভেনশন হচ্ছে, এটা হচ্ছে, নির্বাচিত হচ্ছে। তাহলে ইউনিয়ন পর্যায়ে ওটা গেল। এবার আসেন আপনি উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে। পৌরসভা পর্যায়ে দেখেন ওই একই অবস্থা। এবার যিনি ক্ষমতায় আছেন, যিনি সাংসদ হচ্ছেন, তিনি করছেন কি, তিনি তার মতো করে তার পছন্দের লোকগুলাকে সেট আপ করে দিচ্ছেন। তাহলে ওখানে ব্যক্তি হয়ে যাচ্ছে, প্রাধান্য পাচ্ছে, দল কিন্তু প্রাধান্য পাচ্ছে না। এটা আপনি যে কোনো দলের কথাটাই বলেন না কেন, সব দলের ভিতরে কিন্তু এই জিনিসটা হচ্ছে, এক্সেপ্ট জামাত। বোধ হয় জামাতের মনে হয় একটু সিস্টেমেটিক আছে, জামাত বামেরা, ওরা তো ওদের তো হ্যাঁ, বাম রাজনীতিতেও এক্সেপ্ট, মানে তাদের হচ্ছে সিস্টেমেটিক আসতে হবে। তো সরি, এই যে জায়গাটা, এই জায়গাটাতে দেখেন দল কিন্তু সেভাবে গোছানো নেই এবং দল গোছাতেও পারবে না। আর এখন তৃণমূল পর্যায়ে যদি এই জিনিসটা হয়, তাহলে উপরের পর্যায়ে তো একই। আপনি বলছেন বাণিজ্য, কি বাণিজ্য? নমিনেশন দেওয়া হবে, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে চলে গেছে প্রতীক। তাহলে ওই প্রতীকটা নেওয়ার জন্য কিন্তু বহুজনা চেষ্টা করতেছে, যে প্রকৃত নেতা সেও চেষ্টা করবে, কিন্তু দেখা গেল সে প্রকৃত নেতা ওখানে স্থান পাবে না। কারণ হচ্ছে কি, তার তো ফান্ড অতটা নেই। যে প্রকৃত নেতৃত্ব দেয় তার কিন্তু ওই নেতৃত্ব দিতে গিয়েই তার সব শেষ, সে কিন্তু নেতা। আর যে গুছিয়ে রেখেছে সে কিন্তু যোগাযোগ রাখে উপরের সাথে, পয়সাটা ঢালে সে উপরে, আর মাঠ পর্যায়ে কিছু ঢালে, যেন ওই ভোটের সময় আমাকে ভোটটা দিবি। এটা হলো তার ইনভেস্টমেন্ট, এটা তার ইনভেস্টমেন্ট। এই যে ইনভেস্টমেন্ট সিস্টেম চালু হয়েছে আমাদের রাজনীতিতে, এই ইনভেস্টমেন্টের ফসল কিন্তু এইগুলা।
এটা আপনি বিএনপির কথাই বলেন, আওয়ামী লীগের কথাই বলেন, এদের ভিতরে কিন্তু এই জিনিসটা শুরু হয়ে গেছে। এটাকে নষ্ট করে ফেলা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর সময় এটা বঙ্গবন্ধু কিন্তু করতে দেননি, মৌলানা ভাসানী কিন্তু এটা করতে দেননি। আজকে দেখেন সেই জায়গায় আমরা কি করে ফেলেছি। আপনার উচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যে গিয়েও দেখা যাচ্ছে যে একটা বৃহৎ দলের সম্পাদককে নির্বাচন করা হচ্ছে টেলিফোনের উপরে ভিত্তি। এটা কেমন করে হয়? আমার পছন্দ, ওনাকে রাখবো, ওনাকে রাখবো, কিন্তু দলের যে কাজটা করবে, দলকে যে ব্যালেন্স করবে, সারা দেশে দলকে যে পরিচিত করবে, যার ইয়েটা পোড় খাওয়া নেতা, সেই নেতাগুলা কিন্তু দলের দায়িত্ব পাচ্ছে না। আপনি দেখেন ভালো করে তাকিয়ে নেই। তো এটার কারণ হচ্ছে ওই যে তৃণমূল পর্যায়টাকে আমরা ওইভাবে তৈরি করিনি। এটাও একটা অন্যতম কারণ। তো ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হবে, এর মধ্যে হচ্ছে কি হবে, একই দলের লোক দ্বিধা বিভক্তি হয়ে যাবে। এই স্বতন্ত্র দাঁড়াবে, কেউ স্বতন্ত্র আসবে, কেউ হয়তো বলবে যে আমি দলেই থাকবো না, আমি অন্য দলে চলে যাব। এরকমই হতে থাকবে। এই কেনা বেচার মধ্যে রাজনীতিটা চলছে, এই অবস্থা দাঁড়াবে। আমরা আশা করি যে, আমার মনে হয় দলগুলা এই জায়গাটাকে ঠিক করবে। এটা একদিন ঠিক করতেই হবে, কারণ তা নাহলে এই দল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দেশ চালানো যাবে না, দেশের নেতৃত্ব আসবে না। সেটাই। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো একটু। ঝিনাইদহে 2 সাংবাদিকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন। এক হচ্ছে, এই মামলাটা হচ্ছে মূলত একটা আপনার ঋণকে কেন্দ্র করে, মূলত অগ্রণী ব্যাংকের সেই ঋণ জালিয়াতি, হ্যাঁ, সেটার একটা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিল। এবং সেখানকার ওই ব্যাংকের ম্যানেজার এবং আরও 2 জন কর্মকর্তা, একজন একদম চাকরিচ্যুত হয়েছে আর 2 জন সাসপেন্ড হয়েছে। এই অনুসন্ধানী রিপোর্ট করার পরে ওরা আবার তাদের ওই সাংবাদিক 2 জনের বিরুদ্ধে মামলা করেছে। এই হলো ওই ইয়ের তথ্য। মানে এই মামলা টিকবে না। প্রথমেই সাসপেন্ড হয়ে গেছে, যেহেতু সে অপরাধী, তা নাহলে বিভাগীয় সাসপেন্ড হবে না, হয়নি। অতএব অনুসন্ধানী রিপোর্ট করতে যে আপনার তথ্য আপনি নিয়ে আপনি তথ্য দিয়েছেন, আপনার ভয় কোনো কারণ নেই। 1 নম্বর। 2 নম্বর হলো, আমি সাংবাদিক, আমি তথ্য উপাত্তর ভিত্তিতেই আপনার সংবাদ পরিবেশন করেছি, সেটাই। এবং তার প্রেক্ষিতেই আপনার চাকরি চলে গেছে, বা আপনার এখন তদন্ত হয়ে আপনাকে এখন বিচারের সম্মুখীন করবে ডিপার্টমেন্টাল প্রসিডিওরে। তাহলে আপনি তো জালিয়াতি করেছেন, ওখানে তো প্রমাণ হয়ে গেছে। তা আদালতের কাছে গিয়ে মামলা টিকবে না। এটা মানববন্ধন তো করবেই, আমরাও সমর্থন জানাই যে হ্যাঁ, এই ধরনের মামলাগুলোকে অন্ততপক্ষে বিজ্ঞ আদালত সুবিবেচনায় নিয়ে এইগুলা আমার মনে হয় নিবেন এবং সেইভাবেই ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি গতকালকে মেহেরপুর প্রতিদিনের একটা ইয়ে ছিল, আপনার লিড নিউজ ছিল মাদক নিয়ে, ভয়ঙ্কর একটা তথ্য নিয়ে, ঠিক আছে। একজন ভারতীয় নাগরিক, সে দ্বৈত নাগরিক হিসাবে বাংলাদেশে আছে, ঠিক আছে। এবং কালকে আমি তাই বলছিলাম যে আমাদের 2টা জুনিয়র সাংবাদিক, যারা একদম তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে অনুসন্ধানের রিপোর্টগুলা করছে, আমাদের মুর্তজা ফারুক রূপক এবং শাকিল রেজা গাঙ্গীর, মুজিবনগরের, আমি কালকে তাদেরকে এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে বসিয়েছিলাম মূলত। তা আমি আসলে একটা পর্যায়ে আমি আবেদন করলাম যে এই প্রতিশ্রুতিশীল 2 জন সাংবাদিক, তারা তৃণমূল পর্যায়ে একটা সুস্থ সমাজ নির্মাণের ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করছে সাংবাদিকতার মাধ্যমে। কখনো কখনো তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সাংবাদিকরা রাস্তায় নেমে আমাদের, আজকে যেমন ঝিনাইদহে মানববন্ধন হচ্ছে, আমরাও কয়েকদিন আগে মানববন্ধন করলাম। সমাজের যারা দায়িত্বশীল মানুষ, তাদের তো মুখ খোলা উচিত। যদি সেই অর্থে বলি যে অনেক সময় আমরা বলি না যে একজন অন্যায়কারী সে যতটা না সমাজকে কুলসিত করতে পারে, তার চেয়ে অনেক বেশি যেই কুলসটাকে দেখছে, কথা বলছে না, তার কারণে সমাজ আরও বেশি কুলসিত হচ্ছে। তাহলে আলটিমেট সেই সাংবাদিকদের পাশে দাঁড়ানো বা দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত
তাদের বিরুদ্ধে কথা বলা, এটা কি জরুরি না? শুধুমাত্র কি সাংবাদিকের দায়িত্ব? হ্যাঁ, এটা সাংবাদিকের দায়িত্ব মধ্যে পড়ে, ঠিক আছে, কারণ সাংবাদিকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে সমাজের অসঙ্গতিটাকে তুলে ধরা। সে তুলে ধরে, এবং এটা তুলে ধরতেই যে সে নিরাপত্তাহীনতায় ভোগে। এখন সমাজের অনেক নেতৃস্থানীয় ব্যক্তি আছে, তারা জানে, কিন্তু জানে ঠিকই তারা বলবে না। বলবে না কি কারণে? বললে কোথায় বাবা আমার ঘাড়ে এসে পড়বে। এটা কিন্তু ওই নেতৃস্থানীয় থেকে আরম্ভ করে আমরা সকলেই, সবাই যেন একটু এড়িয়ে যেতে চাই, দরকার নেই বাবা, এটা করলে কি হবে, এটা করলে আমার বিরুদ্ধে মামলা হবে, এটা করলে কি হবে, ও আমাকে হামলা করবে, এটা বললে কি হবে, এটাই করলে এই হবে। এটা যখন মানুষ বুঝে গেছে, মানুষ কিন্তু ওখান থেকে পিছিয়ে আসছে। একটা জুজুর ভয় দেখিয়ে রাখা হচ্ছে। যেমন ধরেন একটা বিশাল হাতিকে নিয়ন্ত্রণ করা হয় মাত্র একটা চিকন শিকল দিয়ে রেখে দেওয়া হয়। ওই হাতিটার যে শক্তি এবং যে মানসিকতাটা ছিল, ওই বন্ধনে থেকে সে কিন্তু হারিয়ে ফেলেছে। ও কিন্তু একটা টান দিলে ওটা উড়ে চলে যায়, কিন্তু দেখবেন একটা চেন শুধু এরকম করে টেনে দিয়ে একটা খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়। ও মনে করে আমি তো আটকে আছি। তাই আমাদের যারা দেশকে পরিচালনা করেন বা করবেন বা করছেন, সকলেই আমাদেরকে ওরকম করে বেঁধে ফেলেছে। আমি তো ভয় পাই। আপনি আমাকে আইসি অ্যাক্টে মামলা দিতে পারেন, আপনি আমাকে পুলিশকে নিয়ে হয়রানি করতে পারেন, আপনি আমাকে এইটা করতে পারেন। ওই ভয়ে সমাজের এই লোকেরা যারা বলতে পারে, তারাও পিছিয়ে আছে। দরকার নেই বাবা, ওটা একটা ঝামেলা, ওর মধ্যে যাবো না আমি। সাংবাদিকদের যদি এভাবে কর্নার করা হয়, তাহলে সমাজের, আমাদের ইতিহাস যেটা বলে, আধুনিক ইতিহাস, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সাংবাদিকতাকে চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে একটা রাষ্ট্রের। তো আপনি যদি তাকে কর্নার করার চেষ্টা করেন, তাহলে সেই সমাজ কাঠামোটা ভেঙে পড়তে কতদিন? আপনি যদি তাদেরকে এইভাবে একটা গণ্ডির মধ্যে আটকানোর চেষ্টা করেন। এটা সব দেশে সব জায়গাতে সত্যকে ঢাকার জন্য সব ক্ষমতাসীনরাই অপচেষ্টা আছে তাদের। করেছে। আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে, ট্রাম্প কি করছে, সেখানে প্রতিবাদ করলো কারা? ট্রাম্প যখন প্রথমে ইলেকশনের রেজাল্ট প্রকাশ হচ্ছে, এর মধ্যে হচ্ছে যখন ট্রাম্পের বারবার করে এই কথাটা বলছে, এবিসি, সিএনবিসি, তিনটা নিউজ, সিএনএন, এরা বললো যে এই কথা প্রচার করা যাবে না। ওরা ওদের সাংবাদিকরা হোয়াইট হাউস থেকে রিপোর্ট ট্রাম্পের নিচ্ছে, তারা বলে দিল যে এটা প্রচার করা যাবে না, হাউসে জানিয়ে দিল। হাউসের এডিটাররা সবাই একসাথে বসে গেল, গিয়ে বললো যে না, এই সংবাদ আমরা প্রচার, যেটা ভিত্তিহীন, তার কোনো প্রমাণ নেই। প্রমাণ দিয়ে এটা বললে আমরা এটা করতে পারবো। দেখেন, ওখানে কিন্তু প্রভাব খাটানোর একটা চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান সিএনএন, বিবিসি, এরা সবাই মিলে, তিনটে প্রতিষ্ঠান, আমেরিকার নাম করা প্রতিষ্ঠান, তিনটা প্রতিষ্ঠানই, সিএনএন, ফক্স এবং বিবিসি, হ্যাঁ, এরা তখন কি করলো, এটা বন্ধ করে দিল। ট্রাম্পের এই সংবাদ প্রচার করলো না। আমাদের মতো তৃতীয় বিশ্বে হলে, এই এশিয়ার মধ্যে হলে কি হতো, ও টেলিভিশনে কিন্তু ফান্ড গভর্নমেন্ট থেকে আসে, ওটা ফান্ড কিন্তু গভর্নমেন্ট থেকে আসে, তাহলে ওটা কি হতো, বন্ধ হয়ে যেত। ওরা কি করছে, কে করছে, ওর ইয়েকে ধরো। তাহলে এই যে জায়গাটা, এই যে একটা বিশাল পার্থক্য শিক্ষিত সমাজের এবং ডেমোক্রেসি। ডেমোক্রেসি বলে আমরা চিল্লাচিল্লি করি, ডেমোক্রেসি কি, হোয়াট ইজ ডেমোক্রেসি? কাকে নিয়ে ডেমোক্রেসি করবেন আপনি? যার কোনো ধারণাই নেই। যেখানে আমাদের শিক্ষার হার কত পার্সেন্ট, টোটাল কত পার্সেন্ট? আমরা শিক্ষিত খুব জোর 40%। এই শিক্ষিতর মধ্যে সুশিক্ষিত, কুশিক্ষিত রয়ে গেছে। এখন এই শিক্ষিত লোকেরাই আপনার গণতন্ত্র থেকে একটু একটু বুঝে যারা, তারা শিক্ষিত সমাজে, তারাও সেটাকে সঠিকভাবে পালন করে না, সেটা নিঃস্বার্থ থেকে গণতন্ত্র ব্যবহার করে। আপনি দেখেন মাঠ পর্যায়ে যারা রয়েছে, তারা গণতন্ত্রের কিছুই বোঝে, তারা একটা গণতন্ত্র বোঝে, সেটা হলো আমি আমার ভোটটা অমুক জায়গায় দেবো।
কিন্তু সেই গণতন্ত্র ছাড়া তো আর কেউ বোঝে না। এখন এই গণতন্ত্রের প্রভাবটা আপনার মাঠ পর্যায় থেকে আরম্ভ করে সবার উপর। একজন সাংবাদিক এই কাজটা করছে, তাহলে আমরা এই সাংবাদিকরা শিক্ষিত, তো এই শিক্ষিতের মধ্যে আমরা ওই 40%-এর মধ্যে আমরাও তো সেই একজন। এই সাংবাদিকরাই দেখেন আমরা সাপোর্ট করি না। ন্যাশনালে যান, সারা দেশে খোঁজেন, একটা শ্রেণী আছে দেখা যাবে প্রশাসনের পক্ষে, একটা শ্রেণী আছে দলের পক্ষে, একটা শ্রেণী আছে নিজের পক্ষে। তাহলে আর খুব মাইনরিটি পার্সেন্টেজ আছে তারা প্রকৃত কাজটা সমাজের জন্য করতে চায়, যাদেরকে ফোর্থ স্টেট বলছেন আপনি। They are the peoples, now who are the reporter? He is doing this job. সে করছে, কিন্তু সে সেখানে কি খুবই মাইনরিটি। আমাদের সাংবাদিকের মধ্যে দেখেন না আমরা কত মাইনরিটি। অনেক আলোচনার আরও ছিল, সময় একদমই শেষ। ইয়েতে একটা ছোট্ট একটু মন্তব্য চাইবো। আলমডাঙ্গায় ঝিনাইদে কোনটা এই যে কোটচাঁদপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু। আমি আসলে ক্লিনিক নিয়ে একটু কথা বলছিলাম স্বাস্থ্য বিভাগে। আমরা এই ধরনের মাতৃমৃত্যুর ঘটনা প্রায় সময় আমরা দেখি ক্লিনিকগুলোতে, বেসরকারি ক্লিনিকগুলোতে। সরকারি স্বাস্থ্য বিভাগ সেটা একটা তদন্ত কমিটি করে, তদন্ত কমিটি আলোর মুখ দেখে না, রিপোর্ট কি হলো, আবার বহাল তবিতে সবই চলছে। স্বাস্থ্য বিভাগের যে অবস্থা, আপনার 11,000 ডাক্তার পদ শূন্য। আমার মেহেরপুরে 45 জন ডাক্তার নেই। এর মধ্যে দিয়ে আমার মনে হয় গত দিনেও আমরা এই আলোচনাটা করেছিলাম। এখন দেখেন একটা জিনিস বলছি যে আমাদের সব বিভাগগুলির অবস্থা খুবই দুর্বল। এত দুর্বল অবস্থা যে বলার মতো না। এই যে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসা, এ অহরহ ঘটছে। কোনোটা প্রকাশ হচ্ছে, কোনোটা প্রকাশ হচ্ছে না। আপনি ক্লিনিকে যাচ্ছেন, সে রিপোর্ট তৈরি করে না, রিপোর্ট আর একজনের সই করাই আছে ডাক্তারের, সে শুধু রিপোর্টটা বানিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছে। কি রিপোর্ট আপনি নিয়ে আসলেন, কি দেখলেন, সেটা আপনি আবার যাচাই করতে দেন আর এক জায়গাতে, তখন দেখা যাবে যে অন্যরকম। প্রকৃত ভালো একটা অর্গানাইজেশনে যদি এরকম একটা রিপোর্ট আসে, যে ক্লিনিককে মানুষ বিশ্বাস করে, এবং কাদের উপরে বসেছে, সিভিল সার্জনের এটা দায়িত্ব। ডিস্ট্রিক্টে যে ক্লিনিক রয়েছে তার দায়িত্ব হচ্ছে সিভিল সার্জনদের, সিভিল সার্জনের টিম রয়েছে, এবং একটা ক্লিনিকের পারমিশন নিতে গেলে 10টা জায়গার থেকে তাকে অনুমোদন নিতে হয়। এই 10টি জায়গার লোকেরা কি আপনি মনে করেন যে প্রপারলি দেখে দেয়? না, ওরা প্রপারলি দেখে দেয় না। আপনার যে সিস্টেম, আপনার অক্সিজেন থাকতে হবে, আপনার এগুলো থাকতে হবে, আপনার ক্লিনিক্যাল ওটি থাকতে হবে, ওটি থাকলে আপনি এটা করবেন, এমার্জেন্সি সার্ভিস থাকতে হবে, সার্বক্ষণিক ডাক্তার থাকতে হবে, সব ওকে। ওই সিভিল সার্জনের কাছে রিপোর্ট যায়, তখন সিভিল সার্জন ওরা ওকে দিয়ে দেয়। কিসের বিনিময়ে দেয় আল্লাহ জানে। বিনিময় তো একটা হয়, হয় আপনার ভালোবাসার বিনিময় হয়, নাহলে একটা কিছুর বিনিময় হয়। অনেক ধন্যবাদ রুলকুন্দ স্টুডিও ভাই, আমাদের সময় একদমই শেষ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের মেহেরপুরের সিনিয়র সাংবাদিক রুলকুন্দ স্টুডিওর সাথে। এতক্ষণ যে আলাপগুলো করলাম, আরও কিছু গুরুত্বপূর্ণ খবর ছিল, কিন্তু সময়ের কারণে আজকে করতে পারলাম না। করোনাকালীন সময়ে সবাই ভালো থাকবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের যে হুঁশিয়ারি, এক ধরনের, আমি এই শব্দটাই ব্যবহার করলাম, যে নিজে ভালো থাকেন, অন্যকে ভালো থাকতে সাহায্য করেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, যার কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।